রেজানুজ্জামান, আপনার সাথে একজন খুবই পরিচিত অতিথি, তার পরিচয় করে দেওয়ার দরকার নেই, তবুও আরেকটু বিস্তারিত আমি আপনার কাছ থেকে অবশ্যই শুনবো। সেই গল্পে নিশ্চয়ই যাব। তার আগে আমি পরিচয় করে দিতে চাই যে জুলাই অভ্যুত্থান আন্দোলন যেটাই বলি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, বর্তমানে ক্রিকেট বোর্ডের সহ সভাপতি। তিনি আমাদের সঙ্গে এসেছেন সেদিনের কিংবা সেই সময়কার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ রাজীব এবং মঞ্জুর আল মতিনকেও। আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, দুজনেই আসলে খুবই সুপরিচিত। আমি এই টেবিলেই যখন বলছিলেন যে আসলে সমন্বয়কদের সাথে কথা হচ্ছিল, তখন তারা আসলে বাংলাদেশের এক একজন হিরো, কিংবা সবাইকে যে আমরা খুব চিনি এমনও নয়। এই টেবিলে অনেকেই বসছিল, 8 থেকে 9 জন, জায়গা হচ্ছিল না আসলে। আমাদের সেই ইন্টারভিউটা আসলে সত্যি অন্যরকম অভিজ্ঞতা আমার জন্য। সেই আলোচনা তো আমরা যেতেই পারি, কিন্তু তার আগে আমি একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চাই যে আপনি আসলে কেন রাস্তায় নেমেছিলেন? অনেকেই ভয়ে কিংবা আসলে অনেক কিছু হারানোর ভয়ে আসলে নামতে সাহস করেনি। আপনার কি হারানোর ভয় ছিল না দেখেই আসলে সাহসটা এসেছিল? হারানোর ভয় বলবো না, হারানোর একটা সম্ভাবনা তো ছিলই। রাস্তায় এরকম একটা পরিবেশে যখন আমরা রাস্তায় নামবো, জীবন হারানোর শঙ্কা থাকে। এই আন্দোলন যদি সফল না হতো তাহলে পরে কি হতে পারে সেই শঙ্কাও থাকে। কিন্তু আমার মনে হয় যে একটা পর্যায়ে আসে মানুষের জীবনে, যখন খুব সূক্ষ্ম একটা লাইনের এদিকে থাকবে না ওদিকে থাকবে, সেই জাজমেন্টটা করতে হয়। ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল, আমার একটা পরিবেশ ছিল যেখানে বোধহয় আমার ব্যক্তিগত আমার পক্ষে সম্ভব ছিল না ঘরে বসে থাকা। আমি বুঝতে পেরেছিলাম যে আমার মতো আর শুধু আমি না, তো আমার মতো আরও অনেকেই কিন্তু রাস্তায় নেমেছিল। বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা, কিশোর তরুণ ছাত্রছাত্রীরা, তাদের প্যারেন্টসরা বিশেষ করে, এবং অন্যরাও কিন্তু ওদের সমর্থন, সবাই ওদের পাশে যখন দাঁড়ালো, আমার মনে ইট ওয়াজ এভিডেন্ট যে আমাকে ওখানে যেতে হবে। একটা দায়বদ্ধতার ব্যাপার তো আছেই, বাট এটার সাথে কিন্তু একটা আবেগের ব্যাপার আছে। আমাদেরই সন্তানরা এভাবে মার খাবে, এটা আমি ঘরে বসে দেখব, এটা একেবারে সম্ভব ছিল। এই জন্যই আমরা বলছি যে জুলাই সবার। মঞ্জুর আল মতিন, আপনি নিশ্চয়ই অনেকে সরাসরি অংশ নেয়নি, কিন্তু মনে থেকে আসলে ধারণ করেছে। আপনি নিজে সরাসরি অংশ নিয়েছেন, আপনার কারণটা কি ছিল? একই মানে এরপরে আসলে বাসায় বসে থাকার কোনো সুযোগ ছিল না, কারণ আমরা যারা অভিভাবক হয়েছি, বাবা মা হয়েছি, তাদের জন্য আমাদের সন্তানের বয়সীদের যখন হত্যা করা হচ্ছিল রাস্তায়, এরপরে আসলে বাসায় মানুষ কিভাবে থাকবে এটা অকল্পনীয় ছিল। এবং সব ধরনের মানুষই তো আসলে রাস্তায় নেমেছিলেন, এমনকি যারা আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করেন এমন বহু মানুষকে আমি রাস্তায় দেখেছি। ফলে ওই সময়ে যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল, তার বিরুদ্ধে প্রত্যেকটা বিবেকবান মানুষই আমার ধারণা রাস্তায় নেমেছে, অন্তত মন থেকে সমর্থন তো দিয়েছে। অবশ্যই মন থেকে তো অবশ্যই সমর্থন দিয়েছে, সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অনেককেই দেখেছি। আপনার এই চিন্তাটা নাজমুল আবেদিন ফাহিম প্রথম কবে আসলো, কিংবা কোন তারিখে, আপনি কি একটু সেটা আমাদের শেয়ার করতে পারেন? এক্সাক্ট তারিখের কথা বলতে পারবো, বাট প্রোগ্রেশনটা আমি বলতে পারি। একেবারে শুরুর দিকে যখন কোটা আন্দোলনটা শুরু হলো, তখন কিন্তু সেদিকে মনোযোগী হবার কোনো কারণই ছিল না। সাধারণ যে কোনো একটা আন্দোলনের মধ্যে একটা ছিল, আমার মনে হচ্ছিল ঠিকই আছে, এটা যুক্তিসঙ্গত একটা দাবি, কিন্তু এটা ছাত্রদের দাবি, এটা ছাত্ররা এবং সরকার মিলে এটা একটা সলিউশনে চলে যাবে, সেখানে আমাদের কোনো কিছু করার নেই। বাট একটা পর্যায়ে যখন আসলো, যখন এটাকে প্রতিহত করার জন্য যে পথটা অবলম্বন করলো সরকার, চেষ্টা চললো, যে পথটা অবলম্বন করলো সরকার, তখন কিন্তু আসলেই টনকটা নড়ল যে না, এটা এভাবে হতে পারে না। তখন অ্যাটেনশনটা ওখানে গেল, কিন্তু তখন যে এইসব চিন্তা ভাবনা তখন আসেনি, কিন্তু অ্যাটেনশনটা গেল, হ্যাঁ অ্যাটেনশনটা ওখানে গেল যে ব্যাপারটা ঠিক হচ্ছে না। কিন্তু এবং একটা সরকার এবং ওই দেশের তরুণ সমাজের মধ্যে যে সম্পর্কটা থাকা উচিত, একটা মিনিমাম সম্পর্ক যেটা থাকা উচিত, সেটা যে একেবারেই ছিল না, সেটা আমি তখন আবিষ্কার করলাম। যে দূরত্বটা যেটা থাকা একেবারেই উচিত না, সেটা তখন আবিষ্কার করলাম। এবং তখন থেকে আস্তে আস্তে অ্যাটেনশনটা ওখানে গেল। তারপরে যে এক পর্যায়ে যখন দেখলাম যে একটা কথা বলতে হয়, আমি বাধ্য হচ্ছি, যে যখন বিশেষ করে আমি যখন দেখলাম যে মেয়েদের উপরে আক্রমণ হচ্ছে, এই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমাদের মেয়েদের উপরে রাস্তায় আক্রমণ হচ্ছে এবং মেয়েরা নিরাপদ নয়, এবং আক্রমণের যে ধরন ছেলেদের উপর যেভাবে আক্রমণ করা হয়, ঠিক সেভাবে মেয়েদের উপরে আক্রমণ হচ্ছিল। কিন্তু এটা মেনে নেওয়াটা সেটা আপনাকে নাড়িয়ে দিয়েছে, দারুণভাবে নাড়িয়ে দিয়েছিল। ক্রমাগত আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে আসলো যখন দেখলাম যে না, এটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এবং আমার মনে হলো যে না, অন্যান্যদের মতো আমারও বোধহয় রাস্তায় নামা দরকার। এতে হয়তো অন্য যারা গুলির মুখে দাঁড়িয়ে আছে তারা আরও সাহসী হবে, তারা অন্তত এই বিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে যে সবাই
ওদের পাশে আছে। রেজওয়ানুজ্জামানের গল্পটা একটু শোনার লোভ আমি আসলে সামলাতে পারছি না, কারণ আমরা এখানে যখন বসি ঘটনা দূরে কোথাও ঘটে আমরা সরাসরি সেটা দেখাই, কিন্তু 5 তারিখ রাতে আসলে ঘটনার কেন্দ্রস্থল এই টেবিলটা হয়ে উঠেছিল। ওই সময়টা আসলে কি ঘটছিল একটু যদি বলতেন। আচ্ছা, ওই সময়টা আসলে এটা কিন্তু খুব প্রি প্ল্যান না। আপনি নিশ্চয়ই পরবর্তীতে শুনেছেন যে এইখানে সমন্বয়করা আসবেন সেটা 1 ঘন্টা আগেও হয়তো তারা জানতেন না, কিংবা এইখানে যে তারা টেলিভিশন ক্যামেরার সামনে আসবেন সেটা তারাও জানতেন না, আমি তো নাই, এবং সবই spontaneous ছিল। সবই আসলে ঘটনাক্রমে ঘটে যাচ্ছিল। ওই সময় আমরা দুপুরে যখন আসলে নিশ্চিত হলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সরকার পতন হয়েছে, জয় হয়েছে ছাত্রদের, জনগণের, দেশের, তখন আমরা আসলে টানা লাইভ শুরু করলাম দুপুর 2টো থেকে, খুব সম্ভবত 2টোর কাছাকাছি সময় থেকে আমরা টানা লাইভে করছি। বিভিন্ন জায়গায় বাংলাদেশের স্পটগুলোতে দেখানোর চেষ্টা করছি, আমরা আমাদের রিপোর্টারদের সাথে কানেক্ট করছি। এই সময় আমাকে আসলে টকব্যাকে শুনছিলাম যে আসলে কয়েকজন সমন্বয়ক আসছেন আমাদের এখানে। তখন আমি শুনছিলাম যে তারা আসবেন এবং কথাও বলবেন। একটা সময় তারা এসে কয়েকজন এখানে বসলেনও, কিন্তু বসার পরে তারা সেই লাইভটা হলো না। তারা একটা বিষয়ে একমত হতে পারছিলেন না, তারা চলে গেলেন আমাদের আরেকটা স্টুডিওতে, যেয়ে তারা আলোচনা করলেন এবং তারা নিজেদের মধ্যে একটু কথা বলে নিলেন। তারপরে তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে এসে আলোচনা করবেন এবং বসবেন। তারপরে কারা বসবেন সেটা নিয়েও কয়েকজন তো আমরা চিনি, তারা সামনে থেকে ছিলেন, কে কার পাশে বসবেন। এতগুলো চেয়ারও আমাদের ছিল না, এতগুলো মাইক্রোফোনও আমাদের দেওয়ার সুযোগ ছিল না। নানা সীমাবদ্ধতার মধ্যে আমরা তাদেরকে বসানোর চেষ্টা করেছি, এবং সঙ্গে আরও কয়েকজন বলছে যে তারাও সমন্বয়ক, তারাও আসতে চায়, বসতে চায়। সেগুলো সব কিছু সামাল দিয়ে আমাদেরকে আসলে এই কাজটা করতে হয়েছে, এবং আমি আসলে কাকতালীয়ভাবে সেটার উপস্থাপনা করেছি, কারণ আমার সেখানে কোনো মতেই করার কথা নয়। আমি আসলে ওই নিউজটা পড়ছিলাম, এবং নিউজের লেপেলটা যেহেতু ওয়্যারলেস ছিল, আমার হেঁটে আসতে সুবিধা, সেই কারণেই আমাকে আসলে এই কাজটা পড়তে দেওয়া হয়েছিল, এবং ইন্টারভিউগুলো আমি করেছিলাম, এবং কোনো তাৎক্ষণিক প্রস্তুতি ছাড়াই একদমই ইনস্ট্যান্ট যেসব প্রশ্ন আমার মনে, যে কবে আন্দোলনটা শুরু হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, তারা বলছিল যে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে থেকে একদিন লাইব্রেরির ভিতরে পড়তে পড়তে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, কোটার বিরুদ্ধে এটা আন্দোলন করতে হবে, তাহলে এই পড়াশোনার কোনো মূল্য নেই। তখন তারা 2-3 জন মিলে এই আন্দোলনের সূচনা করেন, এবং পরবর্তীতে আরও কয়েকজনকে সম্পৃক্ত করেন। তারপরে একদিন তারা ইউনিভার্সিটিতে প্রতিবাদ জানায়। সেখান থেকে আসলে আস্তে আস্তে ধাপে ধাপে কিভাবে গেল সেটা, তারপরে তারা কোথায় কবে পালিয়েছিল, কতদিন পালিয়ে থাকতে হয়েছে, এই ঘটনাগুলো এবং আমার নিজের মনের যে প্রশ্নগুলো, আমি সেগুলোই করার চেষ্টা করেছি আসলে সেই দিনে। সেখান থেকেই আমি সেদিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ চ্যানেল 24 আমার ধারণা করেছে, সেটা হচ্ছে এই যে এত বড় অভ্যুত্থানের পরে যে শৃঙ্খলা রক্ষার বিষয়ে। আমার মনে পড়ে প্রথম টেলিফোনটা আমাকে করেছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান, যে এক ধরনের শান্ত অবস্থার ব্যাপারে কারো না কারো আহ্বান জানানো প্রয়োজন, এবং সেখানে একটা লাইভে এখান থেকে আমার সাথে সংযুক্ত করা হলো। তখন ছিলেন অধ্যাপক তানজিমউদ্দিন খান, খানিকক্ষণ পরে অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা যোগ দিলেন, এবং এই সময়ে আমার মনে হয় যে সংখ্যালঘুদের নিরাপত্তা, যাতে সার্বিকভাবে দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসেন, সেই আহ্বান জানানোর একটা গুরুত্বপূর্ণ কাজ চ্যানেল 24 করেছে। অবশ্যই, এবং আমরা পরবর্তীতে ইনস্ট্যান্ট নিউজ রুমের থেকে সিদ্ধান্ত নেই যে আমরা কিছু কার্ড নিউজে চালাবো, যে দেশটা তো আসলে সবার, এখানে সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্বটা আমাদের সবার। সেই আহ্বানগুলো আমরা আসলে সিদ্ধান্ত নিই যে আমরা চালাবো, সেই জায়গাটা তো ছিলই। আমার একটা প্রশ্ন, যে নাজমুল আবেদিন ফাহিম বলছিলেন যে জীবনের শঙ্কার ভয় তো ছিল, জীবন হারানোর, আপনারও নিশ্চয়ই ছিল। আপনিও নিশ্চয়ই বেশ কিছুটা সময় আত্মগোপনেও থাকতে হয়েছে অনেক কয়েকদিন, মানে কেমন ছিল ওই দিনগুলো? এটা খুব মজার একটা ব্যাপার। আমি এবং আমার স্ত্রী, আমরা দুজন তো একসাথেই, স্যার আহমেদ শ্রাবন্তী তার নাম, আমরা একসাথেই রাস্তায় বেরিয়েছি। মোটামুটি পুরো প্রত্যেকটা অংশেই আমরা একসাথেই ছিলাম। 3 তারিখে যেদিন শহীদ মিনারে গেলাম, ও আমার পাশে দাঁড়ালে, ওর মাথাটা আমার ঘাড়ের কাছাকাছি থাকে, তো ভাবছিল যদি কোথাও থেকে গুলি আসে, ও যদি আমার শরীরটা আড়াল করতে পারলে আমার মাথাটা আড়াল করতে পারবে না, এই আশঙ্কাটা ওর ছিল। এবং আমাদের দুজনের কাছে আমাদের 2 বন্ধুর বাসার চাবি থাকতো। আমার কাছে সম্ভবত থাকতো আমাদের বন্ধু অনুপ কুমার বসাক, মেহনা বেলিয়াপা, ওনাদের বাসার চাবি, তাদের মেয়ে অদ্রি আমার কন্যা সম, আর শ্রাবন্তীর কাছে সম্ভবত থাকতো আমাদের আরেক বন্ধু তাজনুল জামিন মহিউদ্দিন আহমেদ, তাদের বাসার চাবি। মানে
পালিয়ে আসলে কোন বাসায় যাব এটাও আমরা নিজেরাও জানতাম না। তবে আমাদের বাসার পেছনে দেয়াল টপকানোর একটা ব্যবস্থা করা ছিল। আমার স্কুলের বন্ধুরা, বিশেষ করে মতিউর রহমান আমার একেবারে ছোটবেলার বন্ধু, ওরা দীর্ঘ সময় বাসায় থাকতো, বলতো আচ্ছা পুলিশ আসলে আমরা ওই দিকটা কিছুক্ষণ ঝামেলা করব, তুই এই পিছনের দেয়ালটা টপকে পালায় যাইস। এটা মানে প্রস্তুত ছিল পালানোর রাস্তা আর কি। মানে সেভাবেই আসলে দিনগুলো রাতগুলো কেটেছে বাসার বাইরে কিংবা বাসা, সেটা আসলে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন কিংবা সম্মুখে নেমেছিলেন তাদের জীবনগুলো আসলে সত্যিই কঠিন। আপনার কি এরকম রিস্ক ফ্যাক্টর না না, এসেছিল? পকেটের মধ্যে তো একটা চিরকুট ছিল যেটাতে কি লেখা থাকে? বাড়ির কার সাথে যোগাযোগ করতে হবে, ঘটনাচক্রে কোনো কিছু যদি ঘটে যায় তাহলে বাড়ির কার সাথে যোগাযোগ করতে হবে, সেই টেলিফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকানা এগুলি দেওয়া ছিল। সো 3 তারিখে আমারও সেই অভিজ্ঞতা ছিল শহীদ মিনারের পাশে দাঁড়ানোর। হয়তো আমরা কাছাকাছি ছিলাম, অনেক ভিড়ের মধ্যে হয়তো দেখা হয়নি। এবং ওই চিরকুটের যেটা কথা বললাম ওটা 5 তারিখে ভোরে 5 তারিখে 10টার দিকে বের হলাম, বঙ্গভবনে যেতে হবে। ওই যেই ডাকটা, হ্যাঁ গণভবনে যেতে হবে, এবং যে ডাকটা আসলো সমন্বয়কদের দিক থেকে যে না 5 তারিখেই আজকে একদিনে গিয়ে আসলো যেটা হবে, তো সেই ডাকে সাড়া দিয়ে রওনা দিয়ে দিলাম। কারণ আমার পক্ষে তো সম্ভব না মিরপুর ডিএচএস থেকে এত দূরে হেঁটে যাওয়া। অনেক দূর গিয়ে যখন ক্লান্ত হলাম, একজন আমাকে ডাকলো, ভাই আপনি আমার মোটরসাইকেল আসেন। ভাগ্যক্রমে তার সাথে মোটরসাইকেল করে গেলাম এবং পুরো পথটা গেলাম, এবং সেই যে একটা অভিজ্ঞতা, ট্রিমেন্ডাস অভিজ্ঞতা, মানুষের যেই পার্টিসিপেট করার যেই তুমুল আগ্রহ, দিক থেকে মানুষ আসছে, রাস্তায় কোনো জায়গা নেই, এবং তাদের যে আনন্দ, সব কিছু ছাড়িয়ে একটা মুক্তির যেই এক্সপিরিয়েন্স, এটা বোধহয় ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। শেষ দিকে কাছাকাছি আমাদের কি বলবো, অ্যাসেম্বলি ইয়েতে সংসদ ভবনে গিয়েছিলাম, কাছাকাছি সংসদ ভবন ছিল, গিয়েছিলাম। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম ওখানে। আমি কিছুক্ষণ আগে আরেকটা ইয়েতে বলেছি যে খুব স্বপ্ন দেখছিলাম যে এখানে হয়তো ভবিষ্যতে আমরা যাদেরকে দেখতে পাবো তারা সত্যিকারের বাংলাদেশের জন্য কাজ করবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে একটা স্বপ্ন ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। সো এত কিছু যে হলো, এই যে 1400 মানুষ মারা গেল, 1400 তরুণ প্রাণ আমরা হারালাম, এত অঙ্গহানি হলো, যারা সুস্থ জীবনে কখনো হয়তো ফিরেই আসতে পারবে না। এবং তাদের জন্য অনেক কিছু করার আছে আমাদের। এক বছর পর, মানে আজকে 25 আগস্ট আমরা যদি বলি, এক বছর পর পেছনে ফিরে তাকিয়ে কি আসলে কখনো মনে হয় যে অনেক স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু ভুল ছিল কি ওই সময়ের কোনো আন্দোলনের কোনো কিছু, ওইটা কি বলার কোনো সুযোগ আছে? একেবারেই না। কারণ ওই সময়ের আন্দোলনের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন। জি। এবং সেটা অর্জিত হয়েছে, এবং এরপরে আসলে কেমন বাংলাদেশ হবে সেটার ব্যাপারে তো আমরা ওই সময় কেউই একমত ছিলাম, বা আলাপেরও কোনো সুযোগ তখন হয়নি। এরপরে এখন যা হচ্ছে সেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমি অস্বাভাবিক হিসেবে দেখি না, কারণ আলাপ হবে, দ্বিমত থাকবে, কারণ সবাই একভাবে চিন্তা করবেন না। আমার কথা হচ্ছে যদি আমরা একটুও আগাতে পারি সামনের দিকে, গণতন্ত্রের দিকে, সবার জন্য একটা বাংলাদেশ করার দিকে, সেটা একটা অর্জন। কিছু কিছু তো আলাপ আছে যেগুলোর ব্যাপারে একমত হয়েছে, আবার দ্বিমত রয়েছে। আমি মনে করি না যে একেবারে সবকিছু পাল্টে যাবে একটা গণঅভ্যুত্থান দিয়ে। সেটার জন্য অনেক বড় প্রেক্ষাভূমি প্রয়োজন হয়, প্রস্তুতি প্রয়োজন হয়, দর্শনের প্রয়োজন হয়, রাজনীতির প্রয়োজন হয়, তার সময়ের প্রয়োজন হয়। তার কোনোটাই আসলে ওই 36 দিনের আন্দোলনে গড়ে ওঠার সুযোগ ছিল বলে আমার মনে হয় না। নাজমুল আবেদিনের কাছে কি কোনো, মানে আমি বলছি যে আপনিও হয়তো যে দায়িত্বে আছেন এখন ক্রিকেট বোর্ডে যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় হয়তো যায়নি এই এক বছরে, কিন্তু তাই বলে কি আর গত বছরের 36 জুলাই কি ভুল ছিল, কিংবা 36-এর আন্দোলন, এরকম কি কখনো আপনার মনে আসে? না, যদি এটা কোনো প্রিপ্ল্যান্ড কোনো আন্দোলন ছিল না, কিন্তু প্রিপ্ল্যান্ড আন্দোলন হতো তাহলে বোধহয় প্রশ্ন আমরা করতে পারতাম। একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি জ্বালানো হয়েছিল, কিন্তু ওখান থেকে যা হলো শেষ পর্যন্ত আগুনের স্ফুলিঙ্গ আসলে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং সেটাই কিন্তু বুঝিয়ে দিল তৎকালীন সরকারের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা কেমন ছিল। একটা সময় যখন মানুষ বুঝতে পারলো, আন্দোলনটা কিন্তু তখন থেকে শুরু হলো, কিন্তু না এই সরকার আমরা চাই না, এই মানুষদের আমরা চাই না, আমরা নতুন কিছু চাই। এই জন্যই কিন্তু এটা লেজিটিমেট। সেটার সাথে আসলে কোনো কিছু কম্পেয়ার করা যায় না, এবং কম্পেয়ার করা উচিত না। আমার মনে হয় এটা হ্যাড টু হ্যাপেন। বাংলাদেশে এই পরিবর্তন প্রয়োজন ছিল। আশা করছি যে যারা এখন এই দায়িত্বে আছেন, বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্বে আছেন, যারা বিশেষ করে রাজনীতিবিদরা, তারা এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাবেন, তাদের দায়িত্বটা তারা ঠিকমতো পালন করবেন। কারণ আমরা সবাই কিন্তু তাদের দিকে তাকিয়ে আছি। আমরা আপনার দিকে তাকিয়ে আছি, কারণ জুলাই গণ অভ্যুত্থানের ফল হিসেবে আপনি ক্রিকেট বোর্ডে এসেছেন, সহসভাপতি হয়েছেন।
আপনি নিজের দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারছেন, কিংবা ক্রিকেট বোর্ডে আসলে ইতিবাচক পরিবর্তন কতটুকু সম্ভব হয়েছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে আমাদের ভালো কিছু করার যে চেষ্টা, রিসেন্টলি আপনি 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 হয়তো বারবার দেখে আসবেন, আমরা নিজেরাই সমালোচনা করছি আমাদের উইকেট ভালো ছিল না, ক্রিকেট বোর্ডই সমালোচনা করছে, কিন্তু জি। আমরা নিজেরাই সমালোচনা করছি এটা ঠিক ছিল না স্যার। এতে বোঝা যায় যে আমরা ফেক কোনো কিছু করতে চাই না, আমরা যেটা করব স্পষ্ট করতে চাই, ভালোভাবে করতে চাই, সত্যিকার যেটা করার কথা সেটাই করতে চাই এবং স্বচ্ছতা বজায় রাখতে চাই সব সব ব্যাপারে। সো ক্রিকেট বোর্ড সারা বাংলাদেশে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চায় এবং এবং তার মধ্যে থেকে সুযোগ তৈরি করে দিতে চায় সারা বাংলাদেশের সব মানুষকে। এবং আমার মনে হয় এটা খুব বড় একটা কাজ, কঠিন একটা কাজ, কিন্তু আমার মনে হয় আমরা সেদিকে যাবার চেষ্টা করছি। মানজুর মতিন, ক্রিকেট বোর্ডের কথা বললাম, অন্য সব সেক্টরেই ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু যে স্বপ্ন আমরা দেখতে শুরু করেছিলাম সেই জায়গায় মূল্যায়ন করার সময়টা আসলে কখন হবে? আপনার কি মনে হয় যে 1 বছরে কি মূল্যায়ন করার যথেষ্ট সময়? আমার মনে হয় না। এটার মূল্যায়নের জন্য আরো সময় প্রয়োজন, এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে মানুষের যে আচরণ তা কি পরিবর্তিত হয়েছে? আসলে আমরা তো তেমন একটা দেশই গড়ব যেমন এই দেশের মানুষ হবে, যেমন এই দেশের মানুষ চিন্তা করবে। সেই পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে তাদের চিন্তা চেতনায় কি এসেছে সেটা একটা বড় প্রশ্ন। দেশের একটা বড় সংখ্যক মানুষ সৎ, আবার এমন সংখ্যক মানুষও তো কম নন দেশে যারা আসলে নানানভাবে অসততার সাথে জড়িত, যারা নানানভাবে সুযোগ নিতে চান। সুযোগ নিতে চাইছেন। এই মানুষগুলোকে তো পাল্টাতে হবে আসলে দেশ পাল্টাতে হলে। শুধুমাত্র ব্যবস্থা, শুধুমাত্র প্রতিষ্ঠান পাল্টালেই তো সেই প্রতিষ্ঠানগুলো ভালো হয়ে যায় না। কারণ আমি সবচেয়ে ভালো আইন করে দিতে পারি, কিন্তু তারপরে সেখানে যে মানুষগুলোকে আমি বসাবো তাদের যদি চিন্তায় কোনো পরিবর্তন না আসে, তারা যদি নতুন মানুষ না হয়ে ওঠেন, তাহলে তো নতুন দেশ তৈরি করার কোনো সুযোগ হবে না। ফলে মানুষদের আমরা কিভাবে পাল্টাবো, আমাদের দেশের রাজনীতিবিদদের চিন্তা আমরা কিভাবে পাল্টাবো, সেটা একটা বড় আলোচনার জায়গা, চেষ্টার জায়গা। এবং এই প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত আমার মনে হয় ঢাকার বাইরে থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। কারণ এই মানুষগুলো, দেশের প্রান্তিক মানুষগুলো সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকটি আন্দোলনে, তাদের ত্যাগ সবচেয়ে বেশি। ঢাকার গুলশান কিংবা বনানীর চেয়ে বসিলা কিংবা যাত্রাবাড়ির বেশি মানুষ মারা গেছেন এই আন্দোলনে। ঢাকার বাইরে এই আন্দোলনের সূচনাই হতো না শহীদ আবু সাঈদ যদি আত্মত্যাগ না করতেন সেই রংপুরে। তাদের কথা কি আমরা শুনতে চাই? আবু সাঈদদের পরিবারের, তাদের মতো যারা, তাদের প্রতিফলন কোথায় আজকের দেশের আলোচনায়? সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। নারীরা কোথায়? কারণ নারীরা না হলে এই পরিবর্তন হতো না। যারা রাস্তায় নেমেছেন তারা জানেন কি বিপুল সংখ্যায় নারীরা নেমে এসেছিলেন এবং একেবারে সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের জায়গা কোথায়? তাদের মতামতের প্রতিফলন কোথায়? এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এই যে ঢাকা কেন্দ্রিকতা থেকে একটু বেরোনোর বোধহয় সময় এসেছে। আমি একটু যোগ করি, আমরা যে পরিবর্তনের কথা বলছি না, এই সময়টা গত 15 বছরে যে আমাদের সাংস্কৃতিক যে অবক্ষয় ঘটেছে, নীতি নৈতিকতার, বিশ্বাস অবিশ্বাসের যে জায়গাগুলো আস্তে আস্তে যে আমাদের এত 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 নিচে আমরা নেমে গেছি, এটারও একটা কিন্তু প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ সময় লাগবে আর কি। সময় লাগবে, কিন্তু ওই পারস্পরিক বিশ্বাসটা আনা, পারস্পরিক রেসপেক্টটা নিয়ে আসা, ওই কালচারটাকে আবার রিভাইভ করা, তাহলে বোধহয় আমরা শুরু করতে পারবো, নতুন দিকে যাওয়ার শুরুটা করতে পারবো। আমাদেরকে অনেক পিছিয়ে দিয়ে গেছে গত 15 বছরের এই দুঃশাসন। সো ওখান থেকে ফিরে আসা, একটা নিউট্রাল পয়েন্টে আসা এবং সেখান থেকে সামনে এগিয়ে যাবার কিছু সময় কিন্তু লাগবেই। কিন্তু আপনি কি মানুষকে বিশ্বাস করেন যে সেই সময়টা পেলে তারা আসলে সেই নীতি নৈতিকতার জায়গাটায় আসবে? কিন্তু এটার চর্চা করার জন্য আসলে কিছুটা নিয়ন্ত্রণ, কিছুটা কঠোরতার জায়গাটায় কি আসলে আসা দরকার কিনা, যারা আসলে নীতি নির্ধারক কিংবা যারা আসলে প্রশাসনে আছে তাদের ক্ষেত্রে? না, সেটা হয়তো প্রয়োজন আছে, কিন্তু এটা আসতেই হবে। এটা এই পৃথিবীর নিয়মই, এটা সারা পৃথিবী জুড়ে এমনই হয়েছে। কিন্তু এই অস্থিরতা, বিশৃঙ্খলা এমন হয়েছে এমন সব ঘটনার পরে, কিন্তু তারপরে কিন্তু মানুষই আবার নিজেকে আবার সাজিয়েছে, আবার মানুষ কিন্তু নিজে ফিরে এসেছে, ডিসিপ্লিন হয়েছে এবং সামনে এগিয়ে নিয়ে গেছে নিজেদেরকে। এটা পৃথিবীর ইতিহাস তাই বলে। মানজুরের মতন কি আসলে বিশ্বাস করেন যে মানে সময় আসলে জিনিসটা হিল করবে এবং মানুষকে ওই জায়গাটায় আসতে নিয়ে? এটা তো এমনি এমনি হয় না, এটার পেছনে শিক্ষা ব্যবস্থার একটা বড় ভূমিকা থাকে। আমি আসলে স্কুলের শিশুদের কি পড়াবো এটা কিন্তু আগের সরকার খুব ভালো বুঝতো, এবং সেই কারণে পাঠ্য বইয়ে তারা এত বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন শিক্ষা সংস্কারে কিন্তু কোনো কমিশন হলো না। শিক্ষা নিয়ে আসলে ভাবা দরকার, কারণ স্কুল থেকে নতুন মানুষ তৈরি হবে, যারা আমরা একরকম মানুষ হয়ে শিক্ষা গেছি। দিবে সেই জায়গাটাও শিক্ষক কারা? সেটাই, ফলে সেই জায়গায় আমার মনে হয় ভাবার অনেক কিছু আছে। আমরা একদম শেষে একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চাই যে আপনি নতুন এই বাংলাদেশে, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটার কতটুকু পূরণ হয়েছে আমি জানি না, কিন্তু আপনি নতুন কিছু বলতে চান কিনা মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য?
আমার মনে হয় যেটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ, নিজেদের ভাগ্য নিজেরা গড়ার। যে কিছুটা অস্থিরতা এখন আছে, আশা করব যে সবাই যার যার জায়গা থেকে যার যার দায়িত্বশীল হবেন এবং এই যে দেশ গড়ার যে সুযোগটা, এই সুযোগটাকে কাজে লাগাবেন। আমরা জানি যে সবাই একই অবস্থায় নেই, অনেকে অসুবিধার মধ্যে আছে, অনেকে সুবিধার মধ্যে আছে, কিন্তু সবাইকেই দেশটার কথা ভাবতে হবে এবং সেটা ভেবে কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু অবদান রাখতে হবে। বাট আমি খুবই বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি একটা সময় আসবে যখন আমরা সবাই বুঝতে পারবো যে এই দেশটা এগিয়ে যাবে এবং এই দেশটা এগিয়ে গেলে আলটিমেটলি এর বেনিফিটটা কিন্তু আমরা সবাই পাবো। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।